আগের পর্বে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল পড়লাম। সেখানে আমরা দেখেছি যে ভোল্টিক ইলেকট্রোকেমিক্যাল সেল দু রকমের হচ্ছে। আমাদের একটা হচ্ছে ভোল্টীয় কোষ বা যেটাকে আমরা বলছি গ্যালভানীয় সেল, এবং আর একটা পার্ট হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক সেল। তো আমরা বিভিন্ন প্রকারের গ্যালভানীয় সেল নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে ড্যানিয়েল সেল আলোচনা করেছি। এবং এখানে আমাদের যেটা মূলত আলোচনার বিষয় থাকবে এই পর্বে সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের যে ব্যাটারি। দেখো, ব্যাটারি তো অনেক রকম হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা এই পর্বে আলোচনা সীমাবদ্ধ রাখবো। তো এখানে যেটা প্রথম আমি আলোচনা করব, দেখো ব্যাটারি মানে ওই একই জিনিস, একটা ভোল্টিক সেল, যেটা আমরা আগের পর্বে আগের ভিডিওতে আলোচনা করলাম, গ্যালভানীয় সেল, যেখান থেকে কি পাই আমরা, যেখান থেকে আমরা কেমিক্যালস ইউজ করি, অর্থাৎ যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, একটা স্পন্টিনিউয়াস রিয়াকশন হয়, একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, এবং সেই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ফলে আমাদের দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি ডেভেলপ করে। তো আমরা প্রথমে যে সেলটা দেখো আমরা আলোচনা করব, যেটা তোমরা খুব প্রচলিত, এবং তোমাদের সেলটা তোমরা দেখবে তোমাদের ঘড়ির যে ব্যাটারি আছে, তা তোমাদের রিমোটের যে ব্যাটারি আছে যেগুলো ইউজ করা হয়, AA, AAA, এখন এই বড় ব্যাটারিগুলো অত ব্যবহৃত হয় না। তো এই যে ব্যাটারিগুলো নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা বলছি ড্রাই সেল বা নির্জল কোষ, বাংলায় বলা হয় নির্জল কোষ, কারণ এখানে ডাইরেক্ট কোনো লিকুইড থাকছে না, লিকুইডের একটা পেস্ট ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এখান থেকে কি পড়তে হবে, মূলত আমাদের এই সেলটা কি কি দিয়ে তৈরি হয়েছে একটু জানা দরকার। খুব সামান্য, বেশি আমরা এখান থেকে পড়বো না। আর এখানের মেন সেল রিয়াকশন, সেটা আমরা মূলত আলোচনা করব। তো প্রথমে আমাদের যে সেলটা দেখো তোমরা এখানে রাখা হয়েছে, সেটা একটা নির্জল কোষ। এখানে কি করা হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো, খেয়াল করো, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রাফাইডের রড রয়েছে, এবং গ্রাফাইডের রডকে ঘিরে দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের আমাদের এখানে গুঁড়ো রয়েছে, কার্বনের পাউডার রয়েছে। তারপরে কি রয়েছে দেখো, তারপরে এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে একটা, ভালো করে খেয়াল করবে, একটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটে কি নেওয়া হয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে, আর জিঙ্ক ক্লোরাইডের একটা পেস্ট নেওয়া হচ্ছে, লেই নেওয়া হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড। তারপরে তোমাদের একটা জিঙ্কের কন্টেনার রয়েছে। দেখো, জিঙ্কের যে কন্টেনারটা, জিঙ্কের যে ধারক রয়েছে, সেই জিঙ্কটা কিন্তু এখানে কি হিসাবে কাজ করবে, তোমরা আগেই জেনেছো যে সেটা যে কোনো রকমের ইলেকট্রোকেমিক্যাল সেলই হোক, ক্যাথোডে আমাদের কি হয় রিডাকশন, অ্যানোডে হয় অক্সিডেশন। তাহলে জিঙ্কে দেখো এখানে আমাদের নেগেটিভ হচ্ছে, আর দেখো ক্যাথোডটা হচ্ছে পজিটিভ। এখানে তোমাদের আবারও আমি মনে করিয়ে দিই, তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, আমাদের খুব একটা কনফিউশনের জায়গা। আমরা যখন ইলেকট্রোলিসিস পড়েছি ছোটোবেলায়, তখন আমরা ক্যাথোডটা কাকে পড়েছি, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, অ্যানোড হচ্ছে পজিটিভ। কিন্তু ব্যাটারি বা কোনো ভোল্টীয় কোষ বা কোনো গ্যালভানীয় সেলের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখবে অ্যানোড হচ্ছে নেগেটিভ। অ্যানোডে অবশ্যই অক্সিডেশন হয়, কিন্তু অ্যানোডটা হচ্ছে নেগেটিভ এবং ক্যাথোড হচ্ছে এখানে পজিটিভ। তাহলে চলো আমরা সেল রিয়াকশনটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আবারও বলছি, এখানে স্পন্টিনিউয়াস রিয়াকশন হয়, এবং তার ফলে কি হয়, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি উৎপন্ন, অর্থাৎ এখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তাহলে চলো আমরা দেখে নিই যে অ্যানোডে কি রিয়াকশন হয় এবং ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে। অ্যানোড এখানে কি হচ্ছে বলো, জিঙ্কটা হচ্ছে অ্যানোড, দেখো নেগেটিভ। তাহলে আমাদের অ্যানোড রিয়াকশনটাকে আমরা দেখি। তাহলে অ্যানোডে যে রিয়াকশন ঘটছে, অ্যানোডে হচ্ছে অবশ্যই তোমরা জানো অক্সিডেশন। এখানে কিন্তু অ্যানোড আবারও মনে করাই, অ্যানোড কিন্তু নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে সেটা দেখে নাও। এখানে কি হচ্ছে, জেডএন ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে। তাহলে এখানে দেখো এই ইলেকট্রনটা ছাড়ার ফলে এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে এখানে কিন্তু পজিটিভ হচ্ছে। কেন ক্যাথোড পজিটিভ হচ্ছে, দেখো এখানে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রয়েছে, এখান থেকে এটা অ্যামোনিয়াম আয়ন, যেটা আমাদের ইলেকট্রোলাইট, তোমরা দেখলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম আয়ন, এর সাথে এটা তৈরি হবে Mn2O3। তো দেখো এখানে তোমরা খেয়াল করো, আর পাশাপাশি আমাদের তৈরি হবে তার সাথে সাথে অ্যামোনিয়া আর জল। তো দেখো এখানে খেয়াল করো যে এখানে Mn কিন্তু +4 স্টেটে রয়েছে, আর এখানে Mn+3 স্টেটে রয়েছে। তাহলে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে কটা বলো, ইলেকট্রন কিন্তু দেখো একটা ট্রান্সফার, একটা ইলেকট্রন কিন্তু ওখানে যেমন দুটো ইলেকট্রন ছাড়ছে, এখানে দেখো একটা ইলেকট্রন নিচ্ছে।
তাহলে ইলেকট্রন ট্রান্সফারটা যদি আমি মনে করো ইকুয়াল করতে চাই, দেখো আমাদের এখানে ইলেকট্রন ট্রান্সফার যদি দুঃখে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপারেন্টলি দেখো একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। দুটোকে যদি আমরা ইকুয়াল করতে হয় তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেখো ওখানে দুখানা ইলেকট্রন নিচ্ছে। আর কি চেঞ্জ হচ্ছে দেখো খেয়াল করো, এখানে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নটাকে আমরা ভাবতে পারি বোঝার সুবিধার্থে অ্যামোনিয়া প্লাস H প্লাস আয়ন। দেখো এখানে কটা অক্সিজেন আছে, এখানে আমাদের 4টে অক্সিজেন আছে, এখানে 3টে অক্সিজেন আছে। তাহলে তোমরা জানো একটা অক্সাইড আয়নের জন্য তোমরা যখন রেডক্স চ্যাপ্টারটা পড়েছিলে আমাদের 2টো H প্লাস আয়ন প্রয়োজন হয়। তাহলে এই অ্যামোনিয়াম আয়ন থেকেই তো আমাদের H প্লাস আসছে, তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা 2 দিতে হবে। তার জন্য কি হবে, আমাদের এখানে একটা ওয়াটার তৈরি হয়েছে। দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা বেশি রয়েছে 4টে, এখানে 3টে আছে, এখানে আমাদের ওয়াটার তৈরি হয়েছে আর দুখানা অ্যামোনিয়া তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ক্যাথোড রিয়াকশন, এই হচ্ছে অ্যানোড রিয়াকশন। তাহলে ওভারঅল রিয়াকশনটাও তুমি এটাকে যদি যোগ করে দাও তাহলে তুমি ওভারঅল রিয়াকশনটা পাবে। আমরা একটুখানি দেখিয়ে দিই কী পাচ্ছ ওভারঅল রিয়াকশানে। ওভারঅল রিয়াকশানে আমাদের হচ্ছে Zn, জাস্ট এদিকে এগুলো এদিকে তোমরা যোগ করে দেবে। দেখো ইলেকট্রন দুপাশে ইকুয়াল, তাহলে Zn প্লাস 2MnO2 প্লাস 2NH4 প্লাস, আর এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে Zn2 প্লাস সঙ্গে Mn2O3 প্লাস 2NH3 প্লাস H2। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সেল রিয়াকশন। অর্থাৎ আমাদের একটা নির্জল কোষে বা ব্যাটারির মধ্যে যে সেল রিয়াকশন হয় এটা হচ্ছে সেল রিয়াকশন। তো ওভারঅল রিয়াকশনটা বোঝা গেল। তাহলে তোমরা এখান থেকে কিভাবে সেল কনস্ট্রাকশন হচ্ছে, এখানে ক্যাথোডকে অ্যানোডকে এটা মনে রাখবে, আর কি মনে রাখবে, সেল রিয়াকশন, ওভারঅল সেল রিয়াকশন এবং ক্যাথোড অ্যানোডের কি রিয়াকশন হচ্ছে সেটা মনে রাখবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এখানে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই অ্যামোনিয়াটা দেখো কি হতে পারে, অ্যামোনিয়া তো একটা গ্যাস, সেটা একটা প্রেশার সৃষ্টি করতে পারে, ফলে এই যে ধারক রয়েছে তার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই জন্য দেখো এই অ্যামোনিয়াটা সেটা হয় না কেন সেটা একটু বুঝি। অ্যামোনিয়া যেটা তৈরি হচ্ছে সেটা Zn2 প্লাস আয়ন রয়েছে এখানে সিস্টেমের মধ্যে, এই Zn2 প্লাস আয়নের মধ্যে দেখো রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে। তাহলে এটা Zn2 প্লাস আয়নের সাথে জুড়ে এখানে দেখতে পাবে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, ফলে যে এর যে ক্ষতিকারক প্রভাব বলো, যেটা আমাদের সেলের ক্ষেত্রে সেলের যে স্টেবিলিটিটাকে নষ্ট করে দেবে, সেটা কিন্তু আমাদের হবে না। এরকম একটা কমপ্লেক্স আয়ন তৈরি হচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমরা প্রায়শই ব্যবহার করি। তার আমরা কি বুঝলাম, কিভাবে তার মধ্যে কি কি রয়েছে এবং তার সেল রিয়াকশনটাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা চলে যাই, খুব ইম্পর্টেন্ট, দেখো এটা তোমাদের সিলেবাসে এবছর নতুন ইনক্লুড হয়েছে, খুব ভালো করে বুঝতে হবে। আগের যে ব্যাটারিটা আলোচনা করলাম তোমরা জানো ওটা একবারই মানে সিঙ্গেল ইউজ করা যাবে, অর্থাৎ রিচার্জেবল নয়, ব্যবহার করব আমরা ওটাকে ফেলে দিতে হবে। এবার যে ব্যাটারিটা নিয়ে আমরা আলোচনায় আসছি সেটা হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটারি, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তোমরা মোবাইল থেকে শুরু করে এখন অনেক ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করো যেখানে কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি হয়। এর মেকানিজমটা একটুখানি আমরা ছোট করে, খুব সামান্যতম, বেশি ডিটেলসে আমরা প্রবেশ করব না, খুব সামান্যতম বুঝবো কিভাবে তৈরি হয়েছে সেলটা আর এর সেল রিয়াকশন। শুধু মনে রাখতে হবে এই সেলটা আগের সেলের থেকে কোথায় আলাদা, এটা কিন্তু রিচার্জ করা যায়, অর্থাৎ আগের সেলটাকে বলা হচ্ছে প্রাইমারি সেল, যেটাকে আমরা সিঙ্গেল ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি তোমরা জানো, তোমাদের যে ইনভার্টারে যে আমাদের লেড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে যেটা তৈরি হয়, যেটা তোমাদের পড়ে থাকতে পারো অনেকে, এখানে যে ব্যাটারিটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে এই টপিকটা একটু মন দিয়ে শুনবে, কারণ এটা একেবারে নতুন আমাদের সিলেবাসে ইনক্লুডেড হয়েছে। সেটা কি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এখানে কি ছোট করে দেখো, এখানে একটা ছবি দেখানো হয়েছে, কি হচ্ছে এখানে, এখানে আমাদের যেটা নেওয়া হচ্ছে দেখো, এখানে এপাশে একটা পুরো এই ব্যাটারিটা যদি আমরা খুব ছোট করে সিম্পল ডায়াগ্রাম ভাবি, এখানে একটা দু জায়গায় দেখো একটা আমাদের এদিকে কপার রয়েছে, এদিকটা অ্যাকচুয়ালি একটু বলি,
দেখো এখানে কি হচ্ছে, কালেক্টর হিসাবে এখানে কপার থাকে, যেটা ক্যাথোড। এদিকটা তাহলে কি, এদিকটা হচ্ছে ক্যাথোড। আর কোন দিকটা ভুল বললাম আমি, এদিকটা হচ্ছে অ্যানোড। এদিকটা অ্যানোড আর এদিকটা হচ্ছে ক্যাথোড। আবারও মনে করিয়ে দিই যে আমাদের কিন্তু ব্যাটারির ক্ষেত্রে কিন্তু উল্টো নিয়ম হয়, যেটা আমরা ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে দেখেছি যে ক্যাথোডটা হয় নেগেটিভ, কিন্তু এখানে ক্যাথোড হয় এখানে পজিটিভ আর অ্যানোড হয় নেগেটিভ, যেটা আমরা আগেও আলোচনা করলাম। তো কি হচ্ছে দেখো, এখানে আসলে যেটা নেওয়া হচ্ছে, আমি তোমাদের আগে ডিসচার্জিংয়ের সময় বোঝাই যে ডিসচার্জিং যখন হয়, যখন এখান থেকে ডিসচার্জিং হচ্ছে, অর্থাৎ আমরা যখন ওখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি, তখন সেখানে কি রিয়াকশান হয়। দেখো এখানে দুটো পার্ট রয়েছে, এখানে মাঝখানে একটা সেপারেটার রয়েছে, আর এখানে একটা ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়, লিথিয়াম হেক্সাফ্লুরোফসফেট। এই ইলেকট্রোলাইটটা ব্যবহার করা হয়। এখানে একটা সেপারেটার থাকে, যেটাকে দুটো পদার্থকে আলাদা করে রাখা হয়, কি ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে সেপারেশন করে রাখে। এখানে তোমাদের ব্যবহার করতে পারে পলিইথিলিন থাকতে পারে, পলিপ্রোপিন থাকতে পারে, এরকমভাবে সেপারেটার থাকে। আর কি থাকে দেখো, এখানে যেটা থাকে খুব ইম্পর্টেন্ট, দেখো গ্রাফাইট, গ্রাফাইটের মধ্যে সঙ্গে দেখো লিথিয়াম। গ্রাফাইটের যে দেখো এখানে যে মেন জায়গাটা বুঝতে হবে, দেখো এখানে থাকে মেনলি এই যে এই সাইডটা যেটা আমরা বললাম ক্যাথোডের অংশে কোবাল্ট অক্সাইড, ঠিক আছে। এখানে মেনলি যেটা যে ফর্মে লিথিয়াম থাকে, মানে লিথিয়াম আয়নটা কিন্তু একদিক থেকে আরেকদিকে শুধুমাত্র চলাচল করে, চার্জিংয়ের সময় একদিকে, ডিসচার্জিংয়ের সময় একদিকে, ওই জন্য একটা লিথিয়াম আয়ন ব্যাটারি বলছে। তো এখানে আমাদের যেটা ক্যাথোড লিখেছি, ওখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড বা লিথিয়াম আয়রন ফসফেট বা লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, এগুলো এখানে থাকে। এদের যে ক্রিস্টাল থাকে, এই ক্রিস্টালের মধ্যে কিন্তু আমাদের লিথিয়াম আয়নগুলো প্রবিষ্ট হয়ে থাকে। তাহলে এখানে যে ক্রিস্টাল বা কেলাস থাকে, তার যে দ্বিস্তর, তার মধ্যে লিথিয়াম প্লাস আয়নগুলো ওর মধ্যে প্রবিষ্ট হয়ে বসে থাকে। আবার এখানেও দেখো যে গ্রাফাইট রয়েছে, গ্রাফাইটে তোমরা জানো হেক্সাগোনাল ফর্ম তোমাদের জানা আছে, সেই গ্রাফাইটের যে আমাদের ক্রিস্টাল রয়েছে, তার মধ্যেও লিথিয়াম প্লাস আয়ন কিন্তু আবদ্ধ হয়ে থাকতে পারে। তো কি ঘটছে আমরা একটু বুঝে নিই। দেখো যখন তোমাদের এখান থেকে ডিসচার্জিং হচ্ছে, তাহলে আমরা ডিসচার্জিংয়ের সময় কি হচ্ছে দেখো, এখানে যেটা লেখা হচ্ছে দেখো লিথিয়াম, এই জায়গাটা ভালো করে খেয়াল করো আমি কি লিখছি। দেখো এইভাবে আমরা লিখছি লিথিয়াম আর 6টা কার্বনকে দেখো এইভাবে লিখি। গ্রাফাইটের ফর্মুলা যেহেতু এটা হেক্সাগোনাল ফর্ম, আমরা C6 লিখছি 6টা কার্বন হেক্সাগোনাল ফর্মে থাকার জন্য। তো এখানে কি হচ্ছে, যখন আমাদের ডিসচার্জিং হচ্ছে, অর্থাৎ ওখান থেকে যখন আমরা ইলেকট্রিসিটি ডিসচার্জ করছে, যখন ডিসচার্জিং হচ্ছে, তখন আমাদের কি ঘটছে একটু আমরা বুঝে নিই। দেখো চার্জিংয়ের সময় তার ঠিক উল্টোটা হবে। তাহলে ডিসচার্জিংয়ের সময় যেটা ঘটছে দেখো, আমাদের এই যে বললাম Li আমরা অ্যানোড রিয়াকশান লিখি, তখন ডিসচার্জিং হচ্ছে। অ্যানোড রিয়াকশানে কি হচ্ছে, অ্যানোড মানে এখানে তোমাদের নেগেটিভ বললাম, এখানে কি হচ্ছে কার্বন, সেই কার্বনের মধ্যে কি থাকছে, কার্বনের মধ্যে আমাদের যে গ্রাফাইট যে স্ট্রাকচার রয়েছে, গ্রাফাইটের যে ক্রিস্টাল রয়েছে, তার মধ্যে লিথিয়াম আয়নগুলো কিন্তু প্রবিষ্ট অবস্থায় থাকে। তাহলে এখানে এটা বলতে পারো মানে অনেকটা যে একটা দুটো ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টালের দেখো এখানে অনেকটা ছবিটা তোমাদের বোঝানো হয়েছে, ক্রিস্টালের মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে, ওই লিথিয়াম প্লাস আয়নগুলো ট্র্যাপ হয়ে বসে থাকে। তো এখানে আমাদের সংক্ষেপে ফর্মুলাটা আমরা এইভাবে লিখি। তো এটা কি হচ্ছে, এখানে তোমরা জানো অ্যানোডে কী হবে অক্সিডেশন, তাহলে অক্সিডেশনে কি হচ্ছে, এইখান থেকে লিথিয়াম প্লাস আয়ন গ্রাফাইট থেকে বেরিয়ে আসছে, এবং দেখো এখান থেকে যেটা ইলেকট্রনটা বেরিয়ে আসছে, খেয়াল করে দেখো, তাহলে ইলেকট্রন যখন চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। তাহলে এই অবস্থায় ডিসচার্জিংয়ের সময় এই যে লিথিয়াম আয়নগুলো, সেটা কোন দিকে যাচ্ছে বলো, লিথিয়াম আয়নগুলো কিন্তু এদিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এখানে কি হলো, এটা হলো অক্সিডেশন।
এবার কি হচ্ছে, এই লিথিয়াম আয়নগুলো এখন কোথায় তাহলে স্থান পাবে? এই লিথিয়াম আয়নগুলো যে কোবাল্ট, তোমাদের বললাম কোবাল্ট অক্সাইড বা ম্যাঙ্গানিজ অক্সাইড বা ফেরাস ফসফেট এগুলোর যে ক্রিস্টাল, এদের ক্রিস্টালের মধ্যে ওটা ট্র্যাপ হয়ে যাবে, প্রবিষ্ট হবে বা অনুপ্রবিষ্ট হয়ে মাঝখানে প্রবিষ্ট হয়ে যাবে। কিভাবে হবে দেখো, তাহলে রিডাকশন যখন হচ্ছে, তাহলে এখানে আমরা ক্যাথোডে হবে রিডাকশন। ক্যাথোড মানে কি বলো? ক্যাথোড মানে পজিটিভ। এবার ক্যাথোড যেহেতু পজিটিভ, তাহলে আমরা এখানে দেখো কোবাল্ট অক্সাইড এর সাথে একটা Li প্লাস একটা ইলেকট্রন নিয়ে তৈরি করছে LiCO2। তাহলে এটা কি হলো? এটা হলো রিডাকশন। তাহলে লিথিয়াম আয়নটা কি হলো দেখো, এর সঙ্গে যুক্ত হয়ে গেল এই ক্রিস্টাল থেকে এখন এই ক্রিস্টালে চলে যাবে। এই লিথিয়াম আয়নগুলো এখন কোথায় যাচ্ছে? ডিউরিং ডিসচার্জিং এখান থেকে এখানে চলে যাচ্ছে দেখো, তাহলে ওটা পজিটিভ হয়ে যাচ্ছে। আর ইলেকট্রনগুলো, যে ইলেকট্রনগুলো ফ্রি হচ্ছে সেটা কোন দিকে মুভ করছে? সেটা এদিকে মুভ করছে। তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে এখানে কি হলো, এখান থেকে আমাদের ইলেকট্রন ফ্লোটা এদিকে হবে। আর এই ডিসচার্জ যখন এখান থেকে আমরা ইলেকট্রন মানে ফ্লো হলো, তখনই তো আমাদের কারেন্ট তৈরি হলো। কারেন্টের ফ্লোর ডিরেকশন কোন দিকে ধরি? আমরা এদিকে ধরি। তাহলে যখন ডিসচার্জিং, যখন ওখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, তখন এই রিয়াকশনটা হচ্ছে, লিথিয়াম আয়নগুলো এদিকে যাচ্ছে আর ইলেকট্রনগুলো এর মাধ্যমে কালেক্টেড হচ্ছে। বোঝা গেল? এবার যখন তোমাদের চার্জিং হবে, চার্জিং মানে কি, আবার আমরা যখন নেগেটিভ যে প্রান্ত রয়েছে সেখানে আমরা নেগেটিভ সোর্স দিচ্ছি, ওখানে পজিটিভ সোর্স দিচ্ছি, তখন জাস্ট রিভার্স রিয়াকশন হবে। তখন রিয়াকশনটা কি হবে? রিভার্স হয়ে যাবে। আমি আর লিখছি না। যখন চার্জিং হবে তখন আমাদের কি রিয়াকশন হবে? এর ঠিক উল্টো হবে। দেখো অ্যানোডে কি হবে তখন, আচ্ছা একবার লিখে দেওয়া যাক। অ্যানোডের ক্ষেত্রে আমাদের তখন হবে, যখন আমাদের চার্জিং, এটা হচ্ছে ডিসচার্জিংয়ের সময়, যখন আমরা এটাকে আবার চার্জ দেবো, যখন মনে করো এখান থেকে ইলেকট্রন লিথিয়াম আয়নগুলো ওখানে পুরো চলে গেছে ধরো, তখন আমরা যতটা ইলেকট্রিসিটি পেয়ে গেলাম, এবার মনে করো এটাকে এক্সহস্টেড হয়ে গেছে, আমরা এটাকে আবার ইউজ করতে চাইছি, রিইউজ করতে চাইছি, তখন আমাদের কি করতে হবে? তখন দেখো অনেকটা ইলেকট্রোলাইটে যেরকম হয়, ইলেকট্রোলিসিসের সময় যেটা ঠিক উল্টো রিয়াকশন হবে। অ্যানোডে তখন আমাদের হবে দেখো লিথিয়াম প্লাস, ঠিক উল্টো করে তোমরা রিয়াকশনটা লিখবে, এখান থেকে হবে Li(C6). তাহলে আগের স্টেপে কি হয়েছে, গ্রাফাইটের কিন্তু দেখো ভালো করে খেয়াল, গ্রাফাইট থেকে কি হচ্ছে দেখো Li প্লাস চলে গেছে এখানে। দেখো এবার কি হচ্ছে, ক্যাথোডে ঠিক রিভার্স রিয়াকশন হবে, অর্থাৎ LiCO2 একটা ডি অক্সাইড আমরা বলতে পারি, এখান থেকে কি তৈরি হচ্ছে, ঠিক রিভার্স করে রিয়াকশনটা লিখে দাও, CO2 প্লাস Li প্লাস ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি ফ্লো করে আবার লিথিয়ামগুলোকে আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। তাহলে লিথিয়াম আয়নগুলো আবার কোথায় চলে আসছে? আবার এই মেটাল অক্সাইডের যে ক্রিস্টাল, কোবাল্ট অক্সাইডের যে মেটাল অক্সাইডের যে ক্রিস্টাল ছিল, তাকে ছেড়ে দিয়ে আবার চলে আসছে কোথায়? গ্রাফাইটের যে ক্রিস্টাল রয়েছে তার মধ্যে সেটা আবার প্রবিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে লিথিয়াম আয়নগুলো তখন আবার এদিকে যাচ্ছে, কারণ দেখো এখান থেকে তুমি যদি আবার পজিটিভ পাঠাও, পজিটিভগুলোকে রিপেল করে আবার এদিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আবার ওটাকে তুমি পুনরায় কী করতে পারবে? আবার ওখান থেকে তুমি ইলেকট্রিসিটি পেতে পারো। তাহলে এটা হচ্ছে ডিসচার্জিংয়ের সময়। চার্জিংয়ের সময় কিছুই নয়, ওই রিয়াকশনটাকে আমরা কি করে লিখবো, জাস্ট উল্টো করে দেবো, তাহলে আমাদের চার্জিংয়ের সময় পাওয়া যাবে। তাহলে এই ছিল আমাদের, তোমাদের এখান থেকে মেইনলি দেখতে হবে কি কি ইলেকট্রোলাইট ব্যবহার করা হচ্ছে, ক্যাথোডকে, অ্যানোডকে, এবং সেল রিয়াকশন ডিউরিং চার্জিং এবং ডিসচার্জিং। এটুকু তোমাদের নতুন এটা সিলেবাসে ইনক্লুড হয়েছে, এটুকু বললে যথেষ্ট। এরপর আমরা আর একটা সেল নিয়ে আলোচনা করব লাস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো আগের দুটো সেলের থেকে এটা আলাদা, এটা বলে ফুয়েল সেল বা জ্বালানি কোষ। ফুয়েল সেল বা জ্বালানি কোষ কেন এর নাম? তোমরা জানো যে থার্মাল যে পাওয়ার স্টেশনগুলো আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখানে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়? কোনো একটা ফুয়েলকে সেখানে কি হয়, পোড়ানো হয়, সেখানে বার্ন করা হয়, সেকে পোড়ানোর পর কি হয়, সেখান থেকে থার্মাল এনার্জি পাওয়া যায়, সেখানে বয়লারে জল ফুটিয়ে সেই জলটাকে আমাদের টারবাইনের মধ্যে দিয়ে পাস করানো হয় হাই স্পিডে, সেই ভেপারটাকে সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি পাওয়া যায়, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি সেখান থেকে তারপরে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি আসে।
এখানে যেটা ঘটছে দেখো বাবা, এখানে ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু সেরাম কিছু হচ্ছে না। এই যে সেলটা নিয়ে আমি আলোচনা করতে হচ্ছে তার নাম হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি সেল। নামটা কিন্তু ওখান থেকেই এসছে, কিন্তু সেভাবে ওখানে যেভাবে পুড়িয়ে প্রথমে সেখান থেকে বার্ন করার পর সেখান থেকে হিট পাওয়া যাচ্ছে, সেই হিটের প্রভাবে আমরা কী করছি, সেখান থেকে জল ফোটাচ্ছি, জল ফুটিয়ে তারপর সেখান থেকে আমাদের ডায়নামোর সাহায্যে বা টারবাইন ঘুরিয়ে আমরা সেখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি। এখানে ব্যাটারির মধ্যে ডাইরেক্টলি হাইড্রোজেন এবং অক্সিজেন কী করছে, দেওয়া হচ্ছে। তো এই সেলটা প্রথম যেটা ব্যবহার হয়েছিল, দেখো তোমাদের যে অ্যাপোলো মহাকাশযান সেখানে কিন্তু এইরকম সেল ব্যবহার করা হয়েছিল। তো এই সেলের কি কি ব্যবহার এবং এর ইউটিলিটিগুলো আমরা পড়ব, তার সাথে মেকানিজমটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা ছবি রয়েছে, এখানে যে দুটোই দেখো গ্রাফাইট অ্যানোড এবং গ্রাফাইট ক্যাথোড, এবং তার মধ্যে কি থাকে, পোরাস থাকে, তার মধ্যে নিকেল প্ল্যাটিনাম, তার মধ্যে কি থাকে এর গায়ে, এর সঙ্গে দুটোর মধ্যে কি ইনট্যাক্ট থাকে। অর্থাৎ এই গ্রাফাইটের মধ্যে আমাদের তার পোরাসের মধ্যে কি থাকে, আমাদের বিভিন্ন ক্যাটালিস্ট দিয়ে দেওয়া হয় থাকে। তো যাই হোক, তো এবার কি হচ্ছে দেখো, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন তার এর গায়ে যে অ্যাডজর্ব হওয়ার প্রবণতাটা এই কারণে বেড়ে যায়। তাহলে আমরা যদি এখান থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন পাঠাই, তাহলে আমাদের কি সেল রিয়াকশন হবে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি হাইড্রোজেন এবং অক্সিজেন সাপ্লাইটা রাখতে হবে। যতক্ষণ হাইড্রোজেন এবং অক্সিজেন, দেখো যে কোনো সেল, সেটা তুমি মনে করো আগের যে দুটো সেল দেখলে চার্জেবল এবং রিচার্জেবল দুটোই দেখলে, প্রথম সেলটাকে বলা হচ্ছিল প্রাইমারি সেল, কারণ ওটাকে আর ব্যবহার করা যাচ্ছে না। তারপর থেকে সেলটাকে আমরা কি বললাম বলো, সেকেন্ডারি সেল, কারণ ওটাকে তুমি যত তোমরা যে ব্যাটারিগুলোকে তুমি বারবার রিচার্জ করে ইউজ করতে পারো তাকে তোমরা কি বলবো আমরা, সেকেন্ডারি সেল। কিন্তু এইটা একটু স্পেশাল টাইপ অফ সেল। দেখো আগে কিন্তু কোনো রকমের তুমি সাবস্টেন্স কিন্তু তুমি ওখান থেকে অ্যাড করার জায়গা ছিল না, কিন্তু এখানে দেখো তুমি সাবস্টেন্সটা অ্যাড করবে, যতক্ষণ অ্যাড করবে ততক্ষণই কিন্তু ওখান থেকে তুমি ইলেকট্রিসিটি পাবে। চলো তাহলে আমরা দেখে নিই কী রিয়াকশান হচ্ছে। দেখো এখানে ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করা হয়েছে, কেওইচ ব্যবহার করা হয়েছে। এখানে হাইড্রোজেন, মিথেন, মিথানল এইগুলোকে আমরা কি করি, অক্সিজেনের সাথে রিয়াকশান করিয়ে ডাইরেক্টলি ওখান থেকে আমরা কি পাবো, ইলেকট্রিসিটি পেতে পারি। কিভাবে চলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা আবারও অ্যানোড এবং ক্যাথোড রিয়াকশান করে লিখি, খেয়াল করো। অ্যানোড রিয়াকশান কি হচ্ছে, অ্যানোডে হবে অক্সিডেশন, তাহলে অ্যানোড মানে কিন্তু এখানে নেগেটিভ, বললে চলবে না। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন দেখো এখান দিয়ে ফ্লো করানো হচ্ছে, এই হাইড্রোজেন কি করছে আমাদের ওইচ মাইনাস, ওইচ মাইনাস কোথা থেকে আসছে, কেওইচ সলিউশন থেকে আসছে, দুখানা ওইচ মাইনাস লিখলাম, এখান থেকে ওয়াটার হচ্ছে। আর দেখো এখানে আমাদের যেহেতু অক্সিডেশন হবে, তাহলে এই অক্সিডেশনের ফলে কি হচ্ছে বলো, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি বলো, ওই জন্য নেগেটিভ। একই সময় আবার ওখান থেকে অক্সিজেন পাঠানো হচ্ছে, তাহলে ওখানে কি হচ্ছে, ক্যাথোড। ক্যাথোডে কি হবে, ক্যাথোড মানে কিন্তু পজিটিভ, অর্থাৎ এখানে তোমরা দেখবে রিডাকশান হবে। তাহলে কি হবে রিডাকশানে, এখানে এই O2-র সাথে দেখো তোমরা যখন রেডক্স চ্যাপ্টার পড়েছিলে ওখানে ব্যালেন্স শিখেছিলে যে অক্সিজেনকে যদি আমরা মনে করো ওদিকে ওইচে কনভার্ট করতে চাই, তাহলে দেখো আমরা কি করব, এখানে ওয়াটার নিচ্ছি। দেখো তাহলে ওয়াটার কটা নেব, দুটো অক্সিজেনের জন্য আমরা দুটো ওয়াটার নিচ্ছি, নিলে কি হচ্ছে বলো, 4OH মাইনাস, ঠিক আছে। আর সঙ্গে আমার দেখো এখানে চারখানা OH মাইনাস তৈরি হয়েছে, মানে কি চারটে ইলেকট্রন লাগবে। দেখো এখানে কোনো নেগেটিভ স্পেসিস ছিল না, এখানে দেখতে পাচ্ছ চারটে নেগেটিভ স্পেসিস হয়েছে, তাহলে চার্জ ব্যালেন্স তো হলো না। এখানে দেখো এখানে কত আছে, এখানে আমাদের 2 মাইনাস, এখানেও দেখো ইলেকট্রন দুটো, তাহলে এখানে চার্জ ব্যালেন্স হয়েছে, কিন্তু এখানে তো চার্জ ব্যালেন্স হলো না। তাহলে চার্জ ব্যালেন্স আমরা কি করে করব, আমরা চার্জ ব্যালেন্স করব এইভাবে। দেখো এখানে আমাদের ইলেকট্রন লিখতে হবে, কটা ইলেকট্রন লিখতে হবে, 4টে ইলেকট্রন লিখতে হবে, তবে কিন্তু আমাদের চার্জ ব্যালেন্স হলো দুপাশটা। তাহলে এবার দেখ এখানে কটা ইলেকট্রন, এখানে আছে দেখো দুটো ইলেকট্রন, এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বলে 4টে ইলেকট্রন, তাহলে দুটো তো ইকুয়াল হতে পাবে। তাই জন্য আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আমরা দেখো যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তারপর যদি যোগ করে দিই, তাহলে ওভারঅল আমরা সেল রিয়াকশান পেয়ে যাব। তাহলে ওভারঅল সেল রিয়াকশান কি হবে, 2H2, দেখো এখানে দেখো এখানে 4OH, এখানে 2OH, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4OH, তাহলে 4OH আর 4OH ক্যান্সেল হয়ে গেল, ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল। দেখো এখানে কটা ওয়াটার হবে, দেখো খেয়াল করো, এখানে আমাদের অলরেডি আমাদের
আচ্ছা, এখানে একটা 2 হবে। হ্যাঁ, এখানে দেখো আমাদের যেহেতু H2O হয়েছে, এখানে একটা 2 হবে। আগে আমি ওটা বসাইনি, এখানটা 2 হবে। দেখো এখানে দুখানা H+ আর দুখানা OH দিয়ে দুখানা ওয়াটার তৈরি হবে, ওখানে 2 হবে। তাহলে এখানে কত হবে দেখো, এখানে 4 হলো, আর এখানে কত হলো বলো, এখানে 2 আছে, তাহলে 4H2, কারণ এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে কত হলো, 4 হলো। তাহলে এখানে কটা আছে, দুটো H2O। তাহলে ওভারঅল দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে তাহলে শুধু অক্সিজেন, আর ওপাশে আমাদের ফাইনালি হবে দেখো 2H2। তাহলে খুব ইন্টারেস্টিং, দেখো এখানে আমাদের সেল রিয়াকশানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেন রিয়াকশান করে ওয়াটার তৈরি হচ্ছে। তো এখানে আমরা ইলেকট্রিসিটি তো পাচ্ছি, এখান থেকে আমরা একটা ইলেকট্রিসিটি পাওয়ার পাশাপাশি দেখো জল পাচ্ছি। এই জলটা যারা মহাকাশে যায় বা মহাকাশচারীরা এই জলটাকে কিন্তু পানীয় জল হিসাবেও ব্যবহার করতে পারে। তো এই পর্বে আমরা এই 3 রকমের ব্যাটারি নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে তোমাদের আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।